জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে সরে যাচ্ছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন সমঝোতা নিয়ে বৈঠক করছেন 10 দলের শীর্ষ নেতারা। প্রতীক্ষার পরে অবশেষে গতকালকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 11 দলীয় জোটের পক্ষ থেকে 253টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে। উল্লেখ্য, 11 দলীয় জোটের এই সাংবাদিক সম্মেলনে 10টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও শুধুমাত্র একটি দল অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের যখন 253টি আসনে 11 দলীয় জোটের দলগুলির মধ্যে আসন বন্টন করছিলেন, তখন তিনি 8টি দলের মধ্যে এই 253টি আসন বন্টনের ঘোষণা দিয়েছিলেন। সেখানে কিন্তু 3টি দল বাদ পড়ে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা এবং সম্ভবত খেলাফত আন্দোলন। তিনি যদিও বলেছেন যে এই 47টি আসনে এখনো সমঝোতা হয় নাই, তার মানে এই 3টি দলের আসন নিয়েও এখনো সমঝোতা হয় নাই। তো অনেকেই হয়তো ধারণা করতে পারেন যে 253টি আসন বন্টন হয়ে গেছে, বাকি যে 47টি আসন আছে এই 47টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বরাদ্দ। আসলে বাস্তবতা উল্টো। এটা দুটি ব্যাখ্যা হতে পারে। এক হচ্ছে, যেহেতু 3টি দলের আসন নিয়ে এখনো সমঝোতা হয় নাই, তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাইরে আরো 2টি দল রয়েছে। এই 2টি দলকেও যদি আসন দিতে হয় তাহলে দিতে হলে এই 47টি আসন থেকেই দিতে হবে। সেক্ষেত্রে এই 2টি দলের জন্য হয়তো 5টি থেকে 7টি আসন বরাদ্দ রাখতে হবে, তাহলে আর বাকি থাকে 40টি আসন। তার মানে চরমোনাইয়ের জন্য বা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য হয়তো এই 40টি আসনই 11 দলীয় জোট বরাদ্দ রেখেছে। আবার এটাও হতে পারে যে চরমোনাই যদি না আসে তাহলে এই বাকি 47টি আসন থেকে হয়তো 7টি আসন ওই 2টি দল জাগপা কিংবা খেলাফত আন্দোলন 7টি হয়তো দেবে না, হয়তো 2টি 4টি দিতে পারে। তো এরপরও 40 থেকে 43টি আসন থেকে যায়। এই 43টি আসনে জামাত নিজেই হয়তো প্রার্থী হবে, সেক্ষেত্রে জামাতের আসন কিন্তু 222 হয়ে যায়। তো এই ক্ষেত্রে জামাতের কর্মী সমর্থক যারা আছেন তাদের জন্য মানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় চরমোনাই যদি 11 দলীয় জোট থেকে বেরিয়ে যায় তাহলে জামাত শিবিরে জামাতের কর্মীদের মাঝে একটা স্বস্তি ফিরে আসবে যে জামাত অন্তত 220টা হলেও নিজেদের জন্য রেখেছে। কিন্তু যদি চরমোনাই আসে তাহলে কিন্তু জামাতকে ওই 179টি আসনেই সন্তুষ্ট থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু জামাত শিবিরে অর্থাৎ জামাতের কর্মীদের মধ্যে একটা হতাশা অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে প্রশ্ন হলো যে নাইব ভাই, আপনি হেডলাইন করেছেন 11 দলীয় জোটে না থাকলে চরমোনাই কি হারাবে আর জামাত কি পাবে। আলোচনাটা কিন্তু সেদিকে যাচ্ছে না, আমি ওইদিকে যাচ্ছি, একটু অপেক্ষা করেন, কিছু কথা বলে নিতে চাই আর কি। প্রথম প্রশ্ন হলো, 11 দলীয় জোটের মাধ্যমে জামাত আপাতত 253টি আসনে যেভাবে ঘোষণা করেছে তাতে আমার কাছে মনে হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলেও অতিমাত্রায় উদারতার পরিচয় দিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ না আসলেও অতিমাত্রায় উদারতার পরিচয় দিয়েছে। সেটা কিভাবে? আপনারা দেখুন যে বাংলাদেশের 2টি বৃহত্তম রাজনৈতিক দল, অতীতে যারা 2 দল, কখনো কেউ সরকারে গিয়েছে কেউ বিরোধী দলে গিয়েছে, আমি আওয়ামী লীগ বিএনপির কথা বলছি, এই 2টি দলের ভোট অ্যাবাউট 30 থেকে 35% থাকতো, 30 থেকে 35%-এর মাঝামাঝি থাকতো, কখনো 32, কখনো 33, কখনো 30, কখনো 31 এরকম। তো এই 2 দলের মানে পরের দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, এদের ভোট আপনি যদি 91 সাল থেকেও কাউন্ট করেন, ইন অ্যাভারেজ কিন্তু সারা বাংলাদেশে 2008 সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোট 10% ছিল সবসময়। যদিও জামাত কখনোই 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, 1991 সালে 222টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও
এককভাবে তারা 12.5% ভোট পেয়েছিল। আর বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করতে গিয়েও তারা কখনো 8%, কখনো 10%, কখনো 4% ভোট পেয়েছে। তো এককভাবে তারা যদি সারা বাংলাদেশে নির্বাচন করতো তাহলে ওই 10-এর উপরেই তাদের পার্সেন্টেজ থাকতো। তো এমন একটা অপেক্ষাকৃত বড় রাজনৈতিক দল জামাতকেও তারা জোটবদ্ধভাবে নির্বাচন করতে গিয়ে 30টির বেশি আসন দেয়নি। বোঝার চেষ্টা করেন, যেখানে জামাতের ভোটের সংখ্যা 10%, সেখানে আজকের হিসাব অনুযায়ী জামাতের ভোট হচ্ছে 33%, তাই তো? এনসিপির ভোট হচ্ছে মাত্র 7%, ইসলামী আন্দোলনের ভোট হচ্ছে মাত্র 4%, আর খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ওদের তো হিসাবেই নাই তারা। তো বোঝার চেষ্টা করেন, এনসিপিকে তারা 30টি আসন দিয়েছে বা আসন সমঝোতা করেছে, যাই বলেন, তাদের 7% ভোট আছে বর্তমান প্রেক্ষাপটে, এটা রিজনেবল, মেনে নেওয়া যায়। বাট তারপরেও মানে জামাতের কর্মী সমর্থকদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে যে একটি তরুণদের দল, একটি নতুন দল, সেই দলকে 30টি আসন দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। তো তারপরেও আমরা ধরে নিলাম যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের 3য় বৃহত্তম দল, অতীতের জামাতের মতো, তো সেই হিসাবে তাদের 30টি আসন দিয়েছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস কিভাবে 20টি আসন পায়? খেলাফত মজলিসই বা কিভাবে 10টি আসন পায়? এই দুটি দল কিন্তু এক দল ছিল এক সময়, এই দুটি দল ভেঙে গেছে, একটা বাংলাদেশ খেলাফত মজলিস আর একটা শুধু খেলাফত মজলিস। তাহলে এই দুই দল মিলে তো এক দল ছিল, তার মানে তারাও 30টা আসন পাইলো। এখন কথা হলো তাদের ভোটের পার্সেন্টেজ কত? হয়তো 1%ও না, আমি জানি না আর কি জরিপে কি উঠে এসছে, কারণ ছোটখাটো দলগুলোর পার্সেন্টেজ আমি দেখিও নাই। তো ধরে নেন আপনি লামসাম 1%, তো মানে দুই দল মিলে, বাংলাদেশ খেলাফত মজলিস আর খেলাফত মজলিস মিলে, এই দুই দল মিলে 1% হতে পারে, তাও সম্ভাবনা কম, আমি বাড়িয়েই বললাম। তো তাহলে কি হলো, 7.5% ভোটের পার্সেন্টেজ জরিপ বলছে, এমন একটা দলকেও দিলেন 30টা আসন, আর যাদের পার্সেন্টেজই নাই তাদেরকেও দিলেন 30টা আসন। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই জোটে আসে, তাদেরকেও ছাড়তে হবে 40টি আসন। তো এই এত উদারতা দেখানো, এটা কি জামাতের জন্য ভালো হলো কিনা, এটা একটা প্রশ্ন। এখানে বিভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মাঝে একটা হাইপ তৈরি হয়েছে। সেটা কি? ধানের শীষ, দাড়িপাল্লা, এছাড়া তারা অন্য মার্কা চিনে না, বোঝে না, এটা হলো একটা হাইপ তৈরি হয়েছে। তো এইরকম হাইপে যে সমস্ত আসনে দাড়িপাল্লা থাকবে না, সেই সমস্ত আসনে 11 দলীয় জোটের পরাজয়ের সম্ভাবনাই বেশি। কারণ প্রতীকের ব্যাপার, যেহেতু দাড়িপাল্লা প্রতীক থাকছে না, সঙ্গত কারণেই মানুষ ধানের শীষকেই ভোট দেবে। এই জন্য আমার কাছে মনে হয় এনসিপি হয়তো কিছু কিছু আসনে বেরিয়ে আসতে পারবে, কিন্তু খেলাফত মজলিস আর বাংলাদেশ খেলাফত মজলিস, তারা দুই দল মিলে যে 30টি আসন পেয়েছে, এই 30টি আসনে আদৌ 1-2টা আসনে হয়তো জিতে আসলেও আসতে পারে। ওভারঅল এই 30টা আসনেই 11 দলীয় জোটের পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমার অ্যানালাইসিস। কারণ হচ্ছে কি যে আপনি যখন একটা জোটে থাকবেন এবং আপনি একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনি জোটের ভোটে জিতে আসবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার নিজেরও তো কিছু থাকতে হবে। মানে আপনার নিজেরই যদি শিকড় না থাকে, তার মানে আপনি পরগাছা, আপনি সবসময় পরের উপর নির্ভরশীল। তো যে সবসময় পরের উপর নির্ভরশীল, তাকে এতগুলো আসন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। শুধুমাত্র জোটের ভোটারদের উপর নির্ভরশীল বাংলাদেশ খেলাফত মজলিস আর খেলাফত মজলিস, এই দুটি দল মিলে আমি যদি একটা দল ধরি, এই 30টি আসনেই পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি দুঃখিত, কথাটা জামাতের বা 11 দলীয় জোটের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু কিছুই করার নাই, এটা আমার অ্যানালাইসিস। আমি আবারও বলছি, আমার অ্যানালাইসিস ভুল হতে পারে। এরপরে আসেন, যদি আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশকে 40টি আসন দেওয়া হয়, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা ভোট ব্যাংক আছে, সুতরাং তারা 40টি আসন পেলে 5টি আসনে হয়তো জয়লাভ করে আসতে পারবে। আপনি যদি মনে করেন ম্যাক্সিমাম হয়তো 7-8টা আসনে তারা জয়লাভ করতে পারে, কিন্তু বাকি 30-32টা আসনে পরাজিত হবে। তো তার মানে কি? জোট করার অর্থই হলো ভালো ফলাফল করা, সরকারে যাওয়া, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা। কিন্তু বাস্তবতার নিরিখে দেখা যাচ্ছে
যে জোট করতে গিয়ে জামাত এত বেশি উদারতা দেখিয়েছে যে তাদের সরকারে যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকে তাদের সংবাদ সম্মেলন হওয়ার কথা, আমরা শুনেছি যে তারা 11 দলীয় জোট থেকে বেরিয়ে তারা একা একাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তো এটাই যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকেলের সংবাদ সম্মেলনে ঘোষণা করে, তাহলে 11 দলীয় জোটের জন্য একটা সুখবর আছে, অথবা জামাতের জন্য একটা সুখবর আছে। সেটা হচ্ছে বাকি যে 47টি আসন, এই 47টি আসনে জামাত যদি নিজের জন্য 42-43টি আসন আরো অ্যাড করে, তাহলে ওই বাকি যে 42-43টি আসন, ওখান থেকে জামাতের একটা মানে বড় সংখ্যক আসন বের করে নিয়ে আসা সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশকে দিলে 5টি থেকে 8টি, এর বেশি জিতে আসতে পারবে না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে না দিলে বরং এই 42-43টি থেকে জামাত অন্তত 30টি আসন বা 25টি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে 11 দলীয় জোটের জন্য এবং জামাতের জন্য সুখবর, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যায় বা জোটে না আসে বা জোটে না থাকে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জোটে না থাকে, একা একা যদি নির্বাচন করে, তাহলে একটা আসনও জিততে পারবে না, একটাতেও না। কিন্তু যদি বিএনপি তাদেরকে টোপ দেয় যে আসো আমাদের সাথে জোট করো, বিএনপির সাথে গেলে কিন্তু 10টা আসনও দেবে কিনা সন্দেহ। নাম্বার 1, 10টার বেশি আসন দেবেই না ইসলামী আন্দোলন বাংলাদেশকে। দিলেও এই 10টি আসনের একটিতেও জয়লাভ করবে না, কারণ সেখানে বিদ্রোহী প্রার্থী থাকবে বিএনপির। তো তার মানে বাংলায় একটা প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট, একটা কথা আছে। আরেকটা আছে, বেশি আশায় মালসা হাতে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবস্থা হবে। জামাতের সাথে 40টি আসন নিয়েও যদি তারা আসে, অন্তত জীবনের প্রথম হলেও তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। কিন্তু যদি জামাতের সাথে এই 11 দলীয় জোট থেকে তারা বেরিয়ে যায়, তাহলে তাদেরকে পস্তাতে হবে। তবে হ্যাঁ, একা একা নির্বাচন করার মাধ্যমে তারা সারা দেশ থেকে যে সংখ্যক ভোট পাবে, এই ভোটের ভিত্তিতে হয়তো উচ্চ কক্ষে তারা 2-1টা আসন পাইলেও পাইতে পারে, বাট নিম্ন কক্ষে তাদের জিতে আসার কোনো সম্ভাবনা নেই। বিএনপির সাথে গেলেও নাই, একা একা গেলেও নাই। তবে তারা যদি জামাতের সাথে আসে, তাহলে নিম্ন কক্ষেও তাদের প্রতিনিধি থাকবে, উচ্চ কক্ষেও তাদের প্রতিনিধি থাকবে। এইটা বোঝার মতো রাজনৈতিক প্রজ্ঞা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদৌ নাই। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, তাদের 40টা আসনও যদি 11 দলীয় জোট দেয়, এটাও বেশি উদারিত হবে, অতিমাত্রায় উদারতা দেখানো হবে। আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ 20টির বেশি আসন পাওয়ার যোগ্য না। বর্তমান জরিপ অনুযায়ী তারা এনসিপির নিচে। তো এনসিপি 30টা পাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়জোর 20টা আসন পাইতে পারে, বেশি পায় না। এরপরেও তাদেরকে 40টা আসন দেওয়ার একটা সমঝোতা হয়েছে, কিন্তু তারা মেনে নিচ্ছে না। তারা 100টি আসন চাচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি কিছুক্ষণ আগে আমাদের শায়েখ সিফাত হাসান, একজন বাংলাদেশের বিশিষ্ট আলেমী দ্বীন এবং জনপ্রিয় বক্তা, তিনি কারণ নাম মেনশন করেন নাই, কিন্তু আকার ইঙ্গিতে তিনি যে প্রশ্নগুলি করেছেন, 19টা প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলি তিনি ইসলামী আন্দোলনকে করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। তিনি বলেছেন যে আমার কিছু প্রশ্ন হলো, আপনার কতজন আইনজীবী আছে, মানে এইভাবে বলেন নাই, কতজন আইনজীবী আছে আপনার, কতজন বিচারপতি আছে আপনার, কতজন ডাক্তার আছে আপনার, কত লক্ষ টাকা ফান্ড আসে আপনার প্রতি মাসে, কতটা হাসপাতাল আছে আপনার। এখনই জাতীয় প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যদি ডাক দেন, কতজন মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে? গত 54 বছরে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের কতজন কর্মী বা কতজন নেতা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন? এখনই জাতীয় প্রয়োজনে যদি ডাক দেন, আপনাদের ডাকে জীবন দেওয়ার জন্য কতজন প্রস্তুত আছে? এরপরে আপনারা যে 300 আসনে প্রার্থী দিতে চাচ্ছেন, প্রার্থী হওয়ার লোক কোথায় আপনাদের? এরকম নানান প্রশ্ন। উনি বলেছেন আরো প্রশ্ন করা যায়। এই প্রশ্নগুলির উত্তর আপনারা সিফাত হাসানের পেজে গিয়ে দেখে আসবেন। এই প্রশ্নগুলির উত্তর কি তাদের কাছে আছে? নাই। বাংলা একটা প্রবাদ আছে আমাদের গ্রামে, গুয়াই নং নাই সোবাই নং আছে। কথাটা বোঝেন? ঢাল নাই, তলোয়ার নাই, নিদিরাম সর্দার। এই হয়েছে ইসলামী আন্দোলনের। তো যাই হোক, কথা হলো যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আমরা কাউকে কটাক্ষ করতে চাই না। স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার সবারই রয়েছে। তাদের হয়তো 40টি আসন পছন্দ হয় নাই, ভালো,
তারা একা একা নির্বাচন করতে চাইলে করতে পারে, তবে যদি জোটে থাকতে চায় ওয়েলকাম, কোনো সমস্যা নাই। সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তা থেকে আমি মনে করি তাদের জোটে আসা উচিত, এবং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও, জীবনের প্রথমবারের মতো বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্ব করার জন্য হলেও তাদের জোটে আসা উচিত। যদিও আপনারা অনেকেই বলবেন যে ভাই গেছে, বিদায় করেন তো, জামাত এত বেশি উদারতা দেখিয়েছে যে তাদের সরকার গঠন করাটা কঠিন হয়ে যাচ্ছে জরিপ অনুযায়ী। কারণ জোটের যতগুলো প্রার্থী দেওয়া হচ্ছে এদের অধিকাংশই ফিরে আসবে না। আর তাছাড়া জামাত কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। একেবারে হওয়া প্রার্থী, যেমন ধরেন চুয়াডাঙ্গা 1 আসন, চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপি মানে বর্তমান সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী শরীফুজ্জামানকে নমিনেশন দিয়েছে। এই শরীফুজ্জামানকে পরাজিত করার মতো শক্তি, সামর্থ্য, যোগ্যতা একমাত্র জামাতের প্রার্থীরই আছে। শোনা যাচ্ছে সেখানে জামাতের প্রার্থী থাকবে না, শোনা যাচ্ছে। এ ব্যাপারে আমাদের ইলিয়াস ভাই একটা পোস্ট দিয়েছেন। এছাড়াও ঢাকা 13 আসন, জামাতের নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন, মানে জামাত কোনো আসনে না জিতলেও ঢাকা 13তে জিতবেই এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটাও মামুনুল হককে ছেড়ে দিয়েছে। এছাড়াও জামাত কিছু কিছু জায়গায় এত দুর্বল প্রার্থী দিয়েছে যে তাদের জিতে আসা সম্ভব না। যেমন আমার জেলা রাজবাড়ী জেলায় 2টি আসন, রাজবাড়ী 1 এবং রাজবাড়ী 2। রাজবাড়ী 1-এর জামাতের প্রার্থী হচ্ছে রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, তিনি জিততে পারবেন না।